ঠিক সকাল 10টা টপ নিউজ at 10 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হবে, বিএসএফ কে জমি দেওয়া নিয়ে বৈঠক, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ, তারপরে তৎপরতা, সীমান্তে জমি হস্তান্তর নিয়ে বৈঠক। এই বৈঠকের আরো আপডেট দেবে সোমরাজ, রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, বিএসএফ কে জমি দেওয়া নিয়ে আজ গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছে রাজ্য, এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে দুপুর 12টা থেকে রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলি জেলা শাসক, এডিএম, এলআর এবং তার সঙ্গে বিএলআরওদের সঙ্গে বৈঠক করবেন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সচিব বন্দনা যাদব। মূলত বিএসএফ কে জমি বা ফেন্সিং দেওয়ার জন্য এখনো পর্যন্ত কত জমি দেওয়া প্রয়োজন রয়েছে তার বিস্তারিত তথ্য রয়েছে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের কাছে, কিন্তু সেই জমি কিভাবে হস্তান্তর করা হবে, কতদিনের মধ্যে হস্তান্তর করা যাবে এবং তার জন্য কত সময় লাগতে পারে তা নিয়ে পর্যালোচনা বৈঠক করা হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সচিব এই বৈঠকটি করবেন এবং মনে করা হচ্ছে আজকের বৈঠকের পরেই গোটা রূপরেখা চূড়ান্ত হয়ে যাবে, কারণ আজকের বৈঠক থেকেই সীমান্তবর্তী জেলাগুলি থেকে বিস্তারিত তথ্য নেওয়া হবে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের তরফে এবং তারপরেই গোটা রূপরেখা চূড়ান্ত করে দেওয়া হবে বলেই সূত্র মারফত খবর। বেশ, আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজকে আমরা প্রথম দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম। অনুপ্রবেশ ইস্যুতে বারবার গরম হয়েছে ভোটের বাজার। ভোটে জেতার পর তাই প্রথম মন্ত্রিসভার বৈঠকেই শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার সিদ্ধান্ত, সীমান্তে কাঁটাতার লাগাতে বিএসএফকে ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি দেবে রাজ্য সরকার। আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। ভারতের পাশেই বাংলাদেশ, দু দেশের মধ্যে সীমান্ত ৪,১৪২ কিলোমিটার ২৭১ মিটার। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে সীমান্ত ২,২১১ কিলোমিটার ৮৪৭ মিটারের। এর মধ্যে ৬০০ কিলোমিটারে কাঁটাতার নেই। এই কাঁটাতার লাগাতে বিএসএফকে জমি হস্তান্তর রাজ্য সরকারের। সোমবার প্রথম ক্যাবিনেট বৈঠকেই এই সিদ্ধান্ত। কোচবিহারে ১০০ কিলোমিটার সীমান্তে কাঁটাতার নেই। উত্তর দিনাজপুরে ২২০ কিলোমিটার সীমান্ত, এর মধ্যে ৫০০ মিটার অংশে কাঁটাতার নেই। দক্ষিণ দিনাজপুরে ২৫২ কিলোমিটার সীমান্ত, এখানে ২০ থেকে ২২ কিলোমিটার কাঁটাতার নেই। মালদায় ১৭২ কিলোমিটার সীমান্ত, এর মধ্যে নেই ২৭ কিলোমিটারে কাঁটাতার। তার ঘেরা হোক, আমাদের পাবলিকের বাড়িঘর বাদ দিয়ে তার ঘেরা হলে খুবই ভালো হয়। বাড়িঘর মারছি ভালো হবে, মানে বাংলাদেশের লোকজন যাওয়া আসা যাতে না করতে পারে, গরু বাছুর না পাচার হয়, কাজ হলে ভালো হবে, তাহলে এই চোরাচালানটা হবে না। মালদার বৈষ্ণবনগরের সুখদেবপুর, এখানেও সীমান্ত এলাকায় কাঁটাতার নেই। গত বছরের জানুয়ারিতে এই এলাকায় উত্তেজনা ছড়ায়। সীমান্ত সুরক্ষায় বিজেপি সরকার বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছে। এতে স্বস্তিতে সুখদেবপুর। এখানে তারবেড়া, আমাদের এই যে পিছন দিকে তারবেড়াটা হয়নি এখানে, তো প্রায় ১২০০ মিটার তারবেড়া হতে বাকি আছে। আমাদের বিভিন্ন প্রবলেম ফেস করতে হয়। খোলা ফেন্সিংয়ে, ফাঁকা ময়দানে জাল নোট, অবৈধ কারবারি, ফেন্সি ডিল, এখানে আমরা দেখে থাকি যে অনুপ্রবেশ হয়েছে। মুর্শিদাবাদের সীমান্ত এলাকা ২০৪ কিলোমিটার, কাঁটা তার নেই ১২০ কিলোমিটারে। নদিয়ায় ২১৬ কিলোমিটার সীমান্তের মধ্যে ২০ কিলোমিটারে কাঁটাতার নেই। এছাড়াও উত্তর ২৪ পরগনার স্বরূপনগর, বসিরহাট, ঘোজাডাঙ্গায় ১৩ কিলোমিটার ৫০০ মিটার অংশে কাঁটাতার নেই। বনগাঁয় ৬৮ কিলোমিটার সীমান্তের মধ্যে ৮ কিলোমিটারে কাঁটাতার নেই। এই সব জায়গায় এবার কাঁটাতার বসতে চলেছে। বিএসএফকে জমি দেওয়ার প্রক্রিয়া শুরু। আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। নিউজ 18 বাংলা। এই যে
যে ছবিটা দেখাচ্ছে আপনাদের, হেলমেট ছাড়া বাইক চলাচল, এবং এই বাইক চলাচলে কড়া রাজ্য, হেলমেট ছাড়া বাইক চলাচলে কড়া রাজ্য। কলকাতায় ট্রাফিক পুলিশের অ্যাকশন, হেলমেট না পরলেই জরিমানা। পার্ক সার্কাসে হেলমেট ছাড়াই দেদার বাইক চলাচল। পার্ক সার্কাসে ট্রাফিক পুলিশের অভিযান। কলকাতায় 3 দিনে 3302 জনের বিরুদ্ধে ব্যবস্থা। এত কিছুর পরও খিদিরপুরের ছবিটা আপনাদের দেখাবো, যে হুশকি ফিরছে সাধারণ মানুষের। দেখুন ছবিটা, এক বাইকে 3 জন, 3 জনের একজনের মাথাতেও হেলমেট নেই। খিদিরপুর মোড়ের ছবি দেখাচ্ছি একেবারে। খিদিরপুর ট্রাফিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ছুটছে বাইক। দেখুন 2 জন স্কুটিতে, তাদের একজনের মাথাতেও হেলমেট নেই। মাথার দাম নেই, ট্রাফিক আইনকে বুড়ো আঙুল। যে ছবি আপনারা দেখছেন, আমার সঙ্গে সরাসরি চলে যাব, রৌনক রয়েছে, কথা বলবো রৌনকের সঙ্গে। রৌনক, এই যে এত কড়া রাজ্য, তারপরেও হুশকি ফিরছে মানুষের। দেখো একেবারেই যে চিত্র সকাল থেকে দেখা যাচ্ছে, কোনো রকম কোনো হুঁশ ফিরছে না। পার্ক সার্কাসের পাশাপাশি খিদিরপুর রোডের আমরা সেই ছবিটা দেখতে পেলাম। গত 3 দিনে 3302 জনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ, এবং পুলিশের যে উচ্চ পর্যায়ে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে তারা কার্যত নিশ্চিত করেছিল যে কোনো রকমভাবে যদি কেউ ট্রাফিক রুলস অ্যান্ড রেগুলেশন ভঙ্গ করে, তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এবং সকাল বিকেল প্রত্যেকটি ট্রাফিকের যে থানা রয়েছে বা আউটপোস্ট রয়েছে, প্রত্যেকটি জায়গায় নাকা চেকিং হচ্ছে। তারপরেও কিন্তু শহরবাসীর হুঁশ ফিরছে না। যে ছবিটা আমরা পার্ক সার্কাসে দেখতে পেলাম, ঠিক একই ছবি খিদিরপুরেও দেখা গেল। শুধু হেলমেট নয়, হেলমেট ছাড়াও একটি বাইকে 3 জন সবার হচ্ছে, কোনো রকম কোনো হেলমেট নেই। উল্টে যখন আমাদের ক্যামেরা দেখছে, দৌড়ে চলে যাচ্ছে, অর্থাৎ একটা দুর্ঘটনারও কিন্তু আশঙ্কা চলে আসছে। সেক্ষেত্রে পুলিশের এই অভিযান এবং পুলিশের এই কড়া পদক্ষেপ নেওয়ার পরও কবে শহরবাসীর হুঁশ ফিরবে, এই বিষয়টাই নিয়ে কিন্তু ইতিমধ্যে একটা প্রশ্ন জাগছে। বেশ, তো এদিকেই ছেড়ে একে চলে যেতাম। হ্যাঁ হ্যাঁ, এটা মিস না 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 ঠিক, ওটা আমার মিস্টেক, ওটা আমার ফল্ট, অ্যাকসেপ্ট করছি। না না না, এটা তো মানে আমার মিস্টেক আছে, এটা আমি জানি। না না না, আর হবে না। আরে আমার তো লাইফ মানে আমি তো এই বাবু আরে থাকি, আমি এখন যাচ্ছিলাম মাটিয়াবুরুজ, হেলমেট পরে নিব। এটা গেল কলকাতার ছবি। জেলায় জেলায় ছবিটা একই। দেখুন যে ছবি আপনাদের দেখাচ্ছে, পশ্চিম মেদিনীপুরের ডেবরার ছবি দেখাচ্ছে, যেখানে হেলমেট ছাড়া বাইকে কড়াকড়ি অ্যাকশনে পুলিশ। জেলায় জেলায় জোর অ্যাকশনে পুলিশ। ডেবরা থানার ওসি ও ট্রাফিক বিভাগের ওসির অভিযান। আমার সঙ্গে দিগ্বিজয় মাহালি রয়েছে, কথা বলবো দিগ্বিজয়ের সঙ্গে। দিগ্বিজয়, শহর কলকাতার পাশাপাশি জেলায় জেলাও অ্যাকশনে পুলিশ, আমরা সেই ছবি দেখলাম, কিন্তু প্রশ্ন একটাই, মানুষের হুঁশকি ফিরছে? দেখো, মানুষের হুঁশ ফিরছে না সেটা তো ছবিতেই দেখা যাচ্ছে, যে অনেকেই কিন্তু হেলমেট না পরেই বাড়ির বাইরে বেরোচ্ছে। আর তুমি জানো, রাজ্য সরকারের কড়া নির্দেশিকা রয়েছে, এবং সেই নির্দেশিকার পরেই কিন্তু তৎপর হয়েছে পুলিশ প্রশাসন। ডেবরা বাজার চত্বরে ডেবরা থানার ওসি, ডেবরা ট্রাফিক বিভাগের ওসি দুজনেই কিন্তু অভিযানে নেমেছে, এবং যে সমস্ত বাইক আরোহী যারা হেলমেট পরছে না, তাদেরকে কিন্তু হেলমেট পরাতে বাধ্য করা হচ্ছে। যারা হেলমেট আনছে না, তাদেরকে বাড়ি থেকে হেলমেট আনিয়ে পরিয়ে তারপরে ছাড়া হচ্ছে, হেলমেট কিনতে হচ্ছে, তারপরেই কিন্তু ছাড়া হচ্ছে। অর্থাৎ এক কথায় রাজ্য সরকারের নির্দেশের পরেই কিন্তু ডেবরা থানার পুলিশ তৎপর হয়েছে। প্রথমবার কিন্তু কথায় ছেড়ে দিচ্ছে, কিন্তু পরের বার থেকে যদি হেলমেট না পরা হয় তাহলে কিন্তু ফাইন হবে। এক কথায় এই হেলমেট নিয়ে কিন্তু শহর কলকাতার পাশাপাশি জেলাতেও কিন্তু তৎপর হয়েছে পুলিশ প্রশাসন। তমশ্রী। বেশ দিগ্বিজয়। ডেবরার ছবি দেখলেন, এবার দুর্গাপুরের ছবি দেখাচ্ছি। বাইক আটকে সতর্ক করছে পুলিশের। যে ছবি আপনারা দেখছেন, হেলমেট ছাড়া বাইকে কড়াকড়ি। আসানসোল দুর্গাপুরে জোরে অ্যাকশন, হেলমেট ছাড়া বাইক চালালেই পদক্ষেপ। আমার সঙ্গে অর্পণ রয়েছে, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, আমরা দেখলাম যে বাইক আটকে যারা হেলমেট পরে নেই তাদেরকে সতর্ক করছে প্রশাসন। হ্যাঁ দেখো, একেবারেই কিন্তু প্রথমে কিন্তু আসানসোল দুর্গাপুরের পুলিশের যে ট্রাফিক বিভাগ, প্রথমে তারা কিন্তু সাধারণ মানুষ যারা বাইক হেলমেট বিহীন যারা বাইক নিয়ে বেরোচ্ছেন, তাদের প্রথমে সতর্ক করছেন। বিভিন্ন প্রান্তে, দুর্গাপুরের বিভিন্ন প্রান্তে কিন্তু
সতর্ক করা হচ্ছে প্রাথমিকভাবে ট্রাফিক পুলিশের তরফ থেকে। এবং রাজ্যে নতুন সরকার আসার পরেই কিন্তু একেবারেই তৎপর কিন্তু পুলিশ প্রশাসন, কারণ দেখা যাচ্ছে যেভাবে হেলমেটবিহীন বাইক যেভাবে চাপিয়ে বেড়াচ্ছে শহর জুড়ে, তাদেরকে প্রথমে সতর্ক করা হচ্ছে, তারপরেই কিন্তু কড়াভাবে কিন্তু একেবারে কিন্তু পদক্ষেপ নিচ্ছে ট্রাফিক পুলিশ, অর্থাৎ আসানসোল দুর্গাপুর ট্রাফিক পুলিশ তরফ থেকে কিন্তু কড়া পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। প্রথমে প্রাথমিকভাবে সতর্ক করা হচ্ছে, তারপরে কিন্তু ট্রাফিক রুলস কিন্তু অমান্য করলে, অর্থাৎ ট্রাফিক আইন অমান্য করার পরেই কিন্তু তারা আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন, কারণ যে রুলস রয়েছে ট্রাফিকের সেই রুলস অনুযায়ী কিন্তু ট্রাফিক রুলস ভাঙার পর তারা ফাইন করছেন প্রত্যেকটি বাইকে, এবং একেবারে কড়া অ্যাকশন নিচ্ছে পুলিশ। সারা বছর ধরেই আমাদের বিনা হেলমেটে যে টু হুইলারের চালক যারা আছে তাদের বিরুদ্ধে আমাদের ড্রাইভ চলে, কিন্তু আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মোতাবেক আমরা এটা আরও কঠোরভাবে বলবৎ করার জন্য আজকে আমাদের স্পেশাল ড্রাইভ চলছে, গতকাল থেকেই শুরু হয়েছে, যাতে আমরা 100% নিশ্চিত করতে পারি যে মানুষজন হেলমেট পরে রাস্তায় দু চাকা যান নিয়ে বেরিয়েছেন। তার জন্যই আমরা সবাই সচেষ্ট। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক, তার বাড়িতে পুলিশের তল্লাশি, যে ছবি আপনাদের দেখাচ্ছে, দিলীপ মণ্ডলের পৈলানের বাড়িতে পুলিশ, দিলীপের বাড়িতে তল্লাশি অভিযান পুলিশের, কিন্তু কি কারণে এই তল্লাশি অভিযান জানাবে আমার সঙ্গে অর্পণ মণ্ডল রয়েছে। অর্পণ, দেখো, কেন্দ্রীয় বাহিনী তার সঙ্গে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এই মুহূর্তে দিলীপ মণ্ডলের যে বাসভবন সেখানে তারা এসছেন, এবং প্রথমে যেটা লক্ষ্য করা যায়, দিলীপ মণ্ডল প্রতিদিনের মতো, তুমি জানবে, 5 বারের বিধায়ক, তিনি যে অফিসে বসে সেখানে প্রথমে যান, সেখানে দিলীপ মণ্ডল ছিলেন না। তার সেখানে যারা পিএ রয়েছে এবং যারা পরিচারিকার কাজ করেন, যারা বাড়িতে থাকেন, তাদের সঙ্গে কথা বলেন, দিলীপ মণ্ডল কোথায় রয়েছে জিজ্ঞাসাবাদ করেন। এরপরেই দেখা যায় সেখান থেকে বেশ কিছু ক্ষণ থাকার পর তার যে বাসভবন রয়েছে তার অফিস থেকে কিছুটা দূরে, সেখানে তারা গিয়ে এই মুহূর্তে তারা তল্লাশি চালাচ্ছেন, কিন্তু পুলিশের পক্ষ থেকে স্পষ্টভাবে কোনো সদুত্তর দেওয়া হয়নি যে কি কারণে তল্লাশি। তারা জানাচ্ছেন যে কোনো একটি মামলার তদন্তে তারা এসেছেন এবং সেই মামলার জন্যই দিলীপ মণ্ডলের সঙ্গে তারা কথা বলবেন। তুমি জানবে, এর তৃণমূল সরকারের আমলে তিনি রাষ্ট্রমন্ত্রী ছিলেন পরিবহন দপ্তরের, এবং তার আগেও তিনি 4 বারের বিধায়ক। সেই বিধায়ক এবারে তিনি কিন্তু পালাবদলের পর তার জয়ের লক্ষ্যমাত্রা স্থির রেখেছেন, এবং সেখানে এই দিলীপ মণ্ডলের বাড়িতে পুলিশের যে তল্লাশি সেটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ, এবং এখনো পর্যন্ত যা পুলিশ আধিকারিকের কাছ থেকে আমরা জানতে পারছি, পুলিশ কি স্পষ্ট করে কিছু জানাচ্ছে না যে কোন মামলায় দিলীপ মণ্ডলের বাড়িতে এই তল্লাশি? দেখো, প্রথমত তারা জানাচ্ছেন যে দিলীপ মণ্ডলের সঙ্গে তারা দেখা করতে এসেছেন এবং বেশ কিছু নথির জন্য তারা এসেছেন, কিন্তু এখনো পর্যন্ত দিলীপ মণ্ডলের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি, এবং তার যে বাড়ির লোকজন রয়েছে সেখানে তারা কথা বলতে হবে, এবং দিলীপ মণ্ডল যেখানে বসেন সেখানেও কিন্তু বেশ কিছুক্ষণ তল্লাশি চালানো হয়। পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত স্পষ্ট করে জানানো হয়নি যে কোন মামলায় বা কি কারণে তার বাড়িতে তল্লাশি চলছে। তবে পুলিশের জানতে চাইবো যে বাড়িতে তল্লাশির আগে পুলিশ কি বিধায়কের সঙ্গে যোগাযোগ করেছিল? দেখো, এখনো পর্যন্ত বিধায়কের সঙ্গে আগে যোগাযোগ বা তার গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া এই বিষয়ে কিন্তু পুলিশের পক্ষ থেকে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। শুধুমাত্র জানানো হয়েছে একটি মামলার তদন্তে তারা এসেছেন, দিলীপ মণ্ডলের সঙ্গে তারা দেখা করবেন, এবং সেই কারণেই তার বাড়িতে এবং তার অফিসে হানা দেওয়া হয়েছে। এই পুলিশের যে তল্লাশি, তার জন্য কিন্তু দেখা গিয়েছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তুমি জানবে, 5 বারের বিধায়ক, কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বাইরে, এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা যারা রয়েছেন এবং পুলিশের তদন্তকারী আধিকারিকরা, তারা এই মুহূর্তে দিলীপ মণ্ডলের যে বাসভবন সেই বাসভবনে তারা রয়েছেন। বেশ, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে বড় পদক্ষেপ, অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে চার্জশিটের অনুমতি, সিবিআইকে চার্জশিট দিয়ে ব্যবস্থা নেওয়ার ছাড়পত্র, রাজ্যের শিক্ষা পুর সমবায় দপ্তরের অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা, দীর্ঘদিন ধরে আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা আটকে ছিল, আগের সরকারের বিরুদ্ধে অনুমতি আটকে রাখার অভিযোগ মুখ্যমন্ত্রীর।
করাপশনের ক্ষেত্রে জিরো টলারেন্সের নীতি বারে বারে নির্বাচন চলাকালীন আমাদের পক্ষ থেকে বলা হয়েছে। এমনকি ভারতীয় জনতা পার্টির সংকল্পপত্র সেক্ষেত্রেও আমরা বলেছি প্রাতিষ্ঠানিক দুর্নীতির ক্ষেত্রে ব্যবস্থা হবে। আগামী ক্যাবিনেটে হয়তো এই বিষয়ে সিদ্ধান্ত কিছু নেব। সিবিআইর 4টি মামলা গত 4 বছর আগের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বিধায় আটকে রেখেছিলেন। অর্থাৎ যে সমস্ত আধিকারিকরা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে সিবিআই বা অন্যান্য কোর্ট নিযুক্ত তদন্তকারী সংস্থা তারা চার্জশিট দিয়ে তাদেরকে পানিশমেন্ট বা প্রসিকিউশন দেওয়ার ক্ষেত্রে স্যাংশন নিতে হয় আইন অনুযায়ী। বিদায়ী সরকার এবং বিদায়ী সরকারের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী এই স্যাংশন আটকে রেখেছিলেন দুর্নীতিগ্রস্ত আমলা এবং আধিকারিকদের বাঁচানোর জন্য। আজকে আমরা সিবিআই কে 3টি দপ্তরের আধিকারিকরা যারা করাপশনে যুক্ত ছিলেন তাদের স্যাংশন আমরা দিয়ে দিলাম। এটাতে এডুকেশন ডিপার্টমেন্টের টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম রয়েছে, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যাম রয়েছে এবং কোঅপারেটিভের ক্ষেত্রে সমবায় দপ্তরের ক্ষেত্রে কিছু কোর্টের আদেশে যে তদন্ত হচ্ছিল কিছু আধিকারিক তারা যুক্ত আছেন, তাদের বিরুদ্ধে প্রসিকিউশনের স্যাংশন যা বিগত সরকার দুর্নীতিগ্রস্ত আধিকারিক আমলাদের আড়াল করার জন্য 4 বছর আটকে রেখেছিল, আমরা আজকে সেটা দিয়ে দিলাম। শিক্ষক দুর্নীতি মামলায় চার্জশিটে অনুমতি, অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে চার্জশিটের অনুমতি। তালিকায় এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, তালিকায় মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান কল্যাণময়, অশোক সাহা, শান্তিপ্রসাদ সিনহা, সমরজিৎ আচার্যেরও নাম। পর্ণা বসু, সৌমিত্র সরকারের বিরুদ্ধেও পদক্ষেপের অনুমতি। বাঁকুড়ায় গ্রামের একটি স্কুল থেকে মাধ্যমিক দিয়েছিল 83 জন, তার মধ্যে 75 জনই ফেল করেছে। এই স্কুলে শিক্ষক হাতে গোনা, তার জেরেই এমন রেজাল্ট। হাতে মাধ্যমিকের রেজাল্ট, বেশিরভাগ পড়ুয়ারই চোখে জল। কারণ বাঁকুড়ার এই স্কুলে 83 জন পরীক্ষার্থীর মধ্যে 75 জন ফেল করেছে। ওন্দা ব্লকের পুনিশোল, এই গ্রামের বেশিরভাগ বাসিন্দাই গরিব মুসলিম। কেউ দিনমজুরি করেন, কেউ ফেরিওয়ালা। তাদের ছেলেমেয়েরাই পড়াশোনা করে পুনিশোল উপরডাঙ্গা হাই স্কুলে। পড়ুয়া 550-র বেশি, শিক্ষক মাত্র 4 জন। অভিযোগ, এই স্কুলে কোনো গ্রুপ জি কর্মী নেই। তাই 2 জন শিক্ষক অফিসের কাজ করেন, মিড ডে মিলের রান্না করেন, বাকি 2 জন ক্লাস নেন। অঙ্ক, ভৌত বিজ্ঞান এবং ভূগোলের কোনো শিক্ষক নেই। এমন একটি স্কুল থেকে এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল 83 জন, এর মধ্যে 75 জন ফেল করেছে, পাশ করেছে 8 জন। সর্বোচ্চ নম্বর 210, 700-র মধ্যে 210, অর্থাৎ 30% নম্বর পেয়ে প্রথম। স্যার, আমাদের শিক্ষকই নেই, স্কুল রেজাল্ট তো খারাপ হবে, পড়াশোনা তো একদম হতো না। স্কুলে আসতাম, তবে একটা যদি ক্লাস হতো আর হতো না, আবার কোনোদিন মোটেই হতো না। যে টিউশন নিয়ে সেগুলো তো আমরা পাস করেছি, তারপরে ওগুলো যেন আর শিক্ষক নেই স্কুলে, সেগুলো আমরা আর পারিনি। ভীষণই লজ্জার, বলতেও খারাপ লাগে, ভাবতেও খারাপ লাগে। যদি সব সাবজেক্টের টিচার পেতাম, সব সাবজেক্টের ছেলে মেয়েদেরকে পড়াতে পারতাম, পুরো টাইমটা দিতে পারতাম স্কুল টাইমটা, তাহলে অবশ্যই রেজাল্ট ভালো হতো। আমি আমার মুখ্যমন্ত্রী আছেন, এই বিষয়টা তুলে ধরবো। ওন্দা বিধানসভায় একটা বাজে ঘটনা, মাত্র স্কুলে 4 জন টিচার আছেন, 2 জনকে রান্না করার মিড ডে মিলের, যাতে পয়সাটা ভালোভাবে রোজগার করা যায়, আর 2 জন ওই পড়ান। এই হচ্ছে স্কুলের হাল হকিকত। আমরা সমান দৃষ্টিতে ওনাদেরকে দেখব। মূলত শিক্ষক শিক্ষিকা কম থাকার জন্য স্টুডেন্টদের পড়ানো ঠিকঠাক হচ্ছে না, এবং ওখানকার স্টুডেন্টরাও যেহেতু শিক্ষক শিক্ষিকা কম আছে যেন কম আসে, যার জন্য এই রেজাল্টটা ওদের খুব খারাপ হয়েছে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো বিষয়ভিত্তিক শিক্ষক ছাড়া পড়ানো যায় না। আমরা দেখছি এটা 9-10 এবার যে অ্যাপয়েন্টমেন্টটা হবে সেটাতে এই 3টে পোস্ট ওদের টিচার দেওয়া যায় কিনা। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। বাড়ল গরমের ছুটি, সরকারি স্কুলে বাড়ল গরমের ছুটি। 12 দিন বাড়ল গরমের ছুটি। 18 তারিখ স্কুল খোলার কথা ছিল, নয়া নির্দেশিকায় 1 জুন খুলবে স্কুল।
বাড়ল গরমের ছুটি, সরকারি স্কুলে বাড়ল গরমের ছুটি, 12 দিন বাড়ল গরমের ছুটি। 18 তারিখ স্কুল খোলার কথা ছিল, নয়া নির্দেশিকায় 1 জুন খুলবে স্কুল। নিয়ন্ত্রণ মুক্ত টলিউড চান মুখ্যমন্ত্রী, স্টুডিও পাড়ার সমস্যা সমাধানে উদ্যোগী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 4 অভিনেতা বিধায়ককে দায়িত্ব শুভেন্দু অধিকারী, রূপা, পাপিয়া, হিরণ, রুদ্রনীলকে দায়িত্ব মুখ্যমন্ত্রীর। তথ্য সংস্কৃতি দপ্তরের সচিবকেও পদক্ষেপের নির্দেশ। বহিরাগত হস্তক্ষেপ রুখতে কড়া বার্তা সরকারের। বৈঠকে আগামী দিনে আমরা কিভাবে রূপরেখায় কিভাবে পশ্চিমবঙ্গ চলবে সেটা নিয়ে সবার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মিটিং করেছিলেন। যেভাবে টলিউডকে পুরোপুরি তৃণমূলীকরণ করে দিয়েছিল, সেই তৃণমূলের নেতারাই বসে আছে, তারা এখনো বকলমে চালাচ্ছে কালচার ডিপার্টমেন্ট। সেই সব নিয়ে যাতে আমরা কালচারাল সেক্রেটারির সঙ্গে বসে পশ্চিমবঙ্গের মানুষ ভালো সিনেমা দেখতে চান এবং অভিনেতা এবং শিল্পীরা তারা যেন রাজনীতির বাইরে গিয়ে তারা তাদের অভিনয় সত্তা বা শিল্পী সত্তা যেন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারেন, সেটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দুবাবু সেই বার্তা দিয়েছেন যে রাজনীতি থাকবে না, শিল্পী অভিনেতা থেকে শুরু করে সবাই স্বাধীনভাবে কাজ করবেন।